আমি আজকে আমার রাত 2:30 বাজে আমি আপনাদের কাছে লাইভে এলাম শুধু মনে থেকে আপনাদের আল্লাহর রহমতে ভয় দূর করার জন্য। কারণ দেশটা এমন একটা ক্রান্তি লগ্নে আমরা কোনো মিথ্যা গুজবে ছড়াতে চাই না, কোনো মিথ্যা গুজব শুনতেও চাই না। কারণ দেশের মানুষ এমনিতেই অনেক অশান্তিতে আছে, অশান্তি আর বাড়াতে চাই না। আসসালামু আলাইকুম। বাংলাদেশের জরুরি অবস্থা জারি হচ্ছে, সেনা শাসন জারি হচ্ছে, এমনটি মন্তব্য করেছেন অনেকে বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে সেটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন সাবেক সেনাবাহিনীর মেজর দেলোয়ার। আসলে বাংলাদেশে কি সেনা শাসন জারি হচ্ছে, এটি কি গুজব নাকি সত্য, বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন সেনাবাহিনীর সাবেক এই মেজর। আমরা বিস্তারিত মেজর দেলোয়ারের মুখ থেকে জেনে আসবো। বাংলাদেশে কোনো গৃহযুদ্ধ চাই না। বাংলাদেশের সাধারণ জনগণ ভুক্তভোগী হোক তা চাই না। একই সাথে বাংলাদেশের জনগণের একটা শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনীর বদনাম হোক তাও চাই না। এই সকল বিষয় নিয়ে বহু বছর পরে আমি সরাসরি লাইভে এলাম। অন্য সময় আমি রেকর্ড করা ভিডিও প্রকাশ করি, কিন্তু আমি আজকে আমার রাত 2:30 বাজে আমি আপনাদের কাছে লাইভে এলাম শুধু মনে থেকে আপনাদের আল্লাহর রহমতে ভয় দূর করার জন্য। এবং আমার জীবনে আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝতে পারি তা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি বিনা কারণে মানুষের মাঝখানে ভয় ভীতি সঞ্চার করতে চাই না, যেটা আমি ব্যক্তিগতভাবে খুব অপছন্দ করি। বিনা কারণে মানুষকে, এমনি দেশের মানুষ অনেক কষ্টে আছে, সুতরাং খামাখা আমি ওই জনপ্রিয়তা বাড়ানোর জন্য বা ভিউ বাড়ানোর জন্য ভিডিও আমি করি না। এই জন্য আপনারা অনেকেই অভিযোগ কেন আমাকে সবসময় দেখতে পান না, কারণ কোনো বলার কিছু না থাকলে খামাখা এসে করবোটা কি? আমি তো ভিডিও করে কোনো ব্যবসা করি না, আমি কোনো অর্থ উপার্জন করি না। আমি আমার নিজের বরঞ্চ ব্যবসা বাণিজ্য সবকিছু বাদ দিয়ে আমি দেশ নিয়ে আপনাদেরকে নিয়ে পড়ে থাকি। যাই হোক, আমি প্রথমেই বলে নিতে চাই যে সাংবাদিক কনক সরারের প্রতি আমার অনেক শ্রদ্ধা, এবং আমার জানা মতে উনি কখনো মিথ্যা বা গুজব প্রচার করেন না। এবং যেই দুই একজনকে বিশ্বাস করি তার মাঝখানে একজন ইলিয়াস, আরেকজন হচ্ছে সাংবাদিক কনক সরোয়ার। কারণ ওনাদের সাথে আমার অনেক বছরের সম্পর্ক। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আমি বাংলাদেশে প্রথম মিডিয়া যুদ্ধ শুরু করি, তারপর কিছুদিন পরেই কনক সরোয়ার আমার সাথে যোগাযোগ করেন এবং আমাকে ওনার অনুষ্ঠানে বেশ অনেকগুলো প্রোগ্রাম করেন। সেই 2020 সালের আগস্ট মাসের কথা বলছি। তারপরে সাংবাদিক ইলিয়াসের উপস্থাপনায় আমাদের দুজনের অনুষ্ঠান হয়েছে। সুতরাং বাংলাদেশে যদি কাউকে আমি বিশ্বাস করি এবং কোনো সাংবাদিকদের সাথে যদি আমার ভালো সম্পর্ক থেকে থাকে, কারোর সাথে খারাপ সম্পর্ক নেই, বাট সাংবাদিক কনক সরোয়ার এবং ইলিয়াসের সাথে আমার ভালো সম্পর্ক এবং তাদেরকে আমি বিশ্বাস করি। অনেক সময় মানুষের ভুল হয়ে যায়। আমি জানি না সাংবাদিক কনক সরোয়ার ওনার সোর্স কি, কোথা থেকে যেই চিঠি উনি ওনার ভিডিওতে দেখিয়েছেন, যে সেনাবাহিনীর মিটিংয়ের যেই চিঠি, যেটা উনি বলেছেন ইংরেজি থেকে মানে বাংলা করেছেন গুগল ব্যবহার করে, তার মানে ওনার কাছে একটা সেনাবাহিনীর একটা যারা এখনই আমাকে প্রশ্ন করবেন না, আমি স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছি, প্রশ্ন এখন দেখবো না, তাহলে আমার কথাই খেয়ে হারিয়ে ফেলবো। প্রথমে আমি মূল বিষয়টা বলে নিই, তারপরে যখন বলবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তখন আমি স্ক্রিনে আপনাদের প্রশ্ন দেব। তো উনি চিঠিটা দেখিয়েছেন এবং দেখিয়ে সেটা নিয়ে কথা বলেছেন, যেটা আমার মনেও সন্দেহ, কষ্ট এবং উদ্বেগ সৃষ্টি করেছে। যে আমি যেটা অনেক দিন ধরে বলে এসেছি, যে এই সেনাবাহিনী এখন সেনা আইন বা শাসন জারি করা, বা যেটাকে মার্শাল ল বলেন অথবা জরুরি অবস্থা বলেন, যেটা প্রফেসর ইউনূসকে সরিয়ে একটা নিজস্ব ব্যবস্থাপনায় সেনা আইন জারি করার সম্ভাবনা নাই বললেই চলে, অনেক কারণে। তো প্রথমে আমি আসলে বলে নিই খবরটা যেটা। তো আমি বিশ্বস্ত সূত্রে আমি খবর নিয়েছি, সেই সেনা মিটিংয়ে যারা ছিলেন তাদের মাঝখান থেকে একজনের সাথে আমি খবর নিয়েছি, যেটা দৈনন্দিন যেটা একটা রুটিন মিটিংটা হয় সেরকমই একটা মিটিং হয়েছে, এবং তার মাঝখানে সেনা আইন বা শাসন জারি করার মতো কোনো আলোচনাই হয়নি। এটা একটা সম্পূর্ণ ভুল তথ্য, এবং এই তথ্যের মাঝখানে আমি এই প্রথমবার, এর আগেও করেছি শুরুতে 2020 সালে আমি 2-1টা লাইভে গিয়েছি, বা সরাসরি লাইভ ভিডিও আমি কখনো করিনি। কিন্তু আমার রাত্রে 2:30 বাজে এই চিন্তা করে আমি লাইভে আসতে বাধ্য হলাম যে বাংলাদেশের বহু মানুষ অশান্তিতে থাকবে, অনেক মা দুশ্চিন্তায় থাকবে যে আমার ছেলেটা যদি সকালে বাইরে যায় সে বেঁচে ফিরবে কিনা, অনেক স্ত্রী দুশ্চিন্তায় থাকবে আমার স্বামী কি বিপদে পড়তে যাচ্ছে কিনা,
অনেক সন্তান দুশ্চিন্তায় থাকবে যে আমার বাবা বা আমার ভাই কি বিপদে পড়তে যাচ্ছে কিনা। তাই আমি চাই না যে মানুষ সেই সকল দুশ্চিন্তা করুক। বাংলাদেশে যাই হচ্ছে সবকিছু পূর্ব পরিকল্পিত, যা হচ্ছে তা কোনো কিছুই হঠাৎ করে হওয়া নয়। আমি 4-5 বছর আগে অনেকগুলা লাইভে বলেছি যে স্বৈরাচারী শেখ হাসিনা ভারত পালাবে, কিন্তু তার চেয়ে দুশ্চিন্তা আমার হলো যে স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে দেশের কি অবস্থা হবে। যারা নিয়মিত আমার অনুষ্ঠান দেখেছেন নিশ্চয়ই মনে আছে, আপনাদেরকে বলেছিলাম যে হাসিনা যেই পরিমাণ টাকা পয়সা এবং অস্ত্র বাংলাদেশে রেখে যাবে, তা দিয়ে কোনো সরকারকে ভারসাম্যে থাকতে দিবে না, সবসময় অস্থিতিশীল করে রাখবে পরিস্থিতি, এবং তাই কিন্তু হচ্ছে। সুতরাং এতে ঘাবড়ানোর কিছু নেই। জুলাই আগস্ট আমরা পার হয়েছি, 1500 বা তার চেয়ে বেশি জীবন দিয়ে বাংলাদেশে একটা স্বাধীনতা এসেছে। আমি বহুবার বলেছি, স্বাধীনতা একদিনের বিষয় না, স্বাধীনতা একটা দৈনন্দিন চর্চার বিষয়। তাই স্বাধীনতাকে আমাদের দৈনন্দিন চর্চা করতে হবে। যাই হোক, মূল বিষয় হচ্ছে সেনাপ্রধান এমন কোনো সিদ্ধান্ত সেনাপ্রধান কোনো জেনারেলদের সাথে মিলে নেয়নি, বা সেই ধরনের আলোচনা হয়নি যে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে বা সামরিক শাসন জারি হতে যাচ্ছে। এই খবরটা সম্পূর্ণ ভুয়া। এবং এখন আপনাদেরকে আমি কিছু যুক্তি দিয়ে কিছু কথা বলতে চাই। কেন সেনাবাহিনীর পক্ষে এই মুহূর্তে সেনা আইন বা জরুরি অবস্থা দেওয়া, আমি বলবো না সম্ভব, কথাটা ব্যবহার করব না, মাথার মাঝখানে বুদ্ধি না রেখে বোকামি করেও তো একটা কাজ করা যায়, হুজুগের মতো একটা জিনিস দিয়ে দেওয়া যায় যে ঘোষণা দিয়ে দিলাম জরুরি অবস্থা হয়ে গেল। কিন্তু বিবেচকের মতো সেনাপ্রধান কখনোই একটা সিদ্ধান্ত নেবেন না। ওনার আশেপাশের অন্যান্য জেনারেলদেরকে ডেকে, অন্যান্য অফিসারদেরকে ডেকে একটা বুদ্ধি পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেবেন। কারণ যদি উনি অন্যান্য সেনা অফিসারদের সমর্থন না পান, তাহলে একক কথায় তো আর কোনো কাজ হবে না। আচ্ছা, এখন একটা সেনাবাহিনী অফিসার যেই প্রসেসের মধ্যে দিয়ে আসে, সেই প্রসেসের কথা যদি আমরা চিন্তা করি যে আমরা একটা যুদ্ধে আক্রমণে যাওয়ার আগে বা কোনো একটা অপারেশনের আগে, এমনকি যে বাংলাদেশে যখন বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, তখনও কিন্তু একটা সেনাবাহিনী নামার আগে কিন্তু পরিকল্পনা করে একটা অপারেশন রুমে একটা ম্যাপ খুলে বিভিন্ন এলাকা কাগজে কলমে একে কাকে কোন দায়িত্ব দেওয়া হচ্ছে, কোন এলাকায় কোন ডিভিশন বা কোন ব্রিগেড বা কোন ইউনিট যাবে, তাদের কি কি রসদ আছে, সাহায্যের সমর্থন কি লাগবে, সবকিছু বিশদ আলোচনা করেই কিন্তু সেই গাড়িবহর সাজানো হয়, তারপর রওনা করে। সুতরাং সেনা শাসন জারি করা বা জরুরি অবস্থা জারি করা কিন্তু তার চেয়ে অনেক অনেক শত গুণে বেশি একটা কঠিন কাজ। সারা দেশের জনগণকে, 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যদি সত্যিকার অর্থে সেনা শাসন, সামরিক শাসন যেটা আমরা বুঝি, তা যদি হয়, তার মানে বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে সবকিছু সেনাবাহিনীর অধীনে চলে যাবে। তার মানে কি, এই 18 কোটি মানুষকে চালানো, সমস্ত ব্যবস্থাপনা, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছুই কিন্তু সেনাবাহিনীকে দেখতে হবে। এখন আপনারা বলেন, দেশের এই অবস্থায়, দেশের শান্তিপূর্ণ অবস্থাতেই একটা সেনাবাহিনীর পক্ষে বিশাল কঠিন কাজ। তারপরে শান্তিপূর্ণ অবস্থায় বহু প্রফেসর, ডক্টর, প্রাক্তন অনেক ভালো মন্ত্রী বা রাজনীতিবিদ এসে ওনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আমরা কি করতে পারি। কিন্তু দেশের এই করুণ অবস্থায়, দেশের ভিতরে যেখানে এই ধরনের একটা অবস্থা চলছে, যা আপনারা সবই জানেন, আমার ব্যাখ্যা করে সময় নষ্ট করার প্রয়োজন নেই, সেরকম অবস্থায় যেখানে জনতার মাঝখানে সন্দেহ, জনতার মাঝখানে কষ্ট এবং একটা সংশয়, কি হতে যাচ্ছে, প্রফেসর ইউনূস কি করছেন, উপদেষ্টা এটা সেটা নিয়ে অনেক সমস্যা, তার মাঝখানে কি সেনাবাহিনী চাইলে এরকম একটা মারমুখী অবস্থায় জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী বোকা হলেই শুধুমাত্র এই কাজটা করতে পারে। আজকেও আমাকে সেনাবাহিনীর আমার থেকে 4 কোর্সের একজন সিনিয়র অফিসার আমাকে মেসেজ পাঠিয়ে একটু রাগ করেই আমাকে বলেছেন, আমার পছন্দের অফিসার, রাগ করেই আমাকে বলেছেন, এই দেলোয়ার তুমি কি বলো যে সেনাবাহিনী সামরিক শাসন জারি করবে না, সেই ক্ষমতা নাই, তুমি ভুল, সেনাবাহিনী সামরিক শাসন জারি করবে। কিন্তু আমি ঠান্ডা মাথায় সবসময় যেটা বলেছি, সেনাবাহিনীর সামরিক শাসন জারি করার মতো অবস্থা এখন নেই, সেটা আভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকে এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও। এবং সেনাবাহিনী এইটুক জানে যে, সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার এবং সেনাবাহিনীর সদস্যরা জানে যে ভারত উস্কানি দিতে পারে, ভারত পিঠ হাতিয়ে 2-4 জন অফিসারকে বলতে পারে যে তুমি আমার কথা শোনো, তোমাকে আমরা সেনাপ্রধান বানিয়ে দিব, বিমান বাহিনী প্রধান বানিয়ে দিব, নৌবাহিনী প্রধান বানিয়ে দিব। এই গত 16 বছর কিন্তু তাই হয়েছে। কিন্তু এখন সশস্ত্র বাহিনীর একদম সর্বকনিষ্ঠ সৈনিক থেকে আরম্ভ করে
বেশিরভাগ অফিসার এবং সৈনিকরাই জানে যে ভারতের কথায় কোনো কিছুতে পা দেওয়া মানে হচ্ছে ফাঁদে পা দেওয়া। নিজে তো মরবে, নিজের বউ বাচ্চা পরিবার সহকারে মারা যাবে। সেনাবাহিনীর বেশিরভাগ অফিসারই চাচ্ছে যে 16 বছরের যে কলঙ্কে জড়িয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা, তাদেরকে ঘুষ উতলে তাদেরকে ঢেলে দিয়েছে, এমনভাবে ঢেলে দিয়েছে খেতে না চাইলেও খেতে হয়েছে। এবং কিছু বদ এবং যারা কলঙ্কিত সামরিক বাহিনীর সদস্য, তারা আগ বাড়িয়ে আগে গিয়ে তারা খেয়েছে, মানুষ হত্যা করেছে, গুম করেছে। আমি যেটা ব্যাখ্যা করেছি আমার অনেকগুলো লাইভেও, যে সারা বাংলাদেশে এত প্রতিষ্ঠানের নাম, শেখ রাসেল তো শেখ জামাল তো শেখ কামাল, যত বদমাস লুচ্চা লাফঙ্গাদের নামে এইসব করেছে। আপনি কি মনে করেন যে স্বৈরাচারী শেখ হাসিনা বলেছে এই প্রতিষ্ঠানটা হচ্ছে, এই প্রতিষ্ঠানটার নাম শেখ রাসেল দাও, ওইটার নাম শেখ জামাল দাও, এটার নাম শেখ কামাল দাও? এটা শেখ হাসিনা বা মন্ত্রীরা বলে নাই, এটা হচ্ছে সশস্ত্র বাহিনীর অতি উৎসাহী, যাদের সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা নাই, এদের একমাত্র উপায় হচ্ছে পা চেটে তেল মেরে কি করে প্রমোশন পাওয়া যায়। সেইভাবেই কিন্তু এরা আগ বাড়িয়ে গিয়ে প্রস্তাব করেছে জেনারেলের কাছে, ব্রিগেড কমান্ডার প্রস্তাব করেছে জেনারেলের কাছে, স্যার আমি তো একটা স্কুল করছি, এই স্কুলটা শেখ রাসেল নাম দিই। আবার জেনারেল মনে মনে চিন্তা করছে ডিভিশন কমান্ডার, আমি যদি না বলি এই বদমাইশ সাথে গিয়ে হাসিনার কাছে কথা লাগিয়ে দিবে যে আমি না বলেছি, শেখ রাসেলের বিরুদ্ধে ছিলাম। সেও চুপ করে মৌন সম্মতি বা কাগজে সাইন করে সম্মতি দিয়েছে। পাপগুলা সেনাবাহিনীতে কিভাবে হয়? কিছু পাপই আছে, কিন্তু ওই কিছু বদ এবং শয়তানের কারণে বাকিরা ট্র্যাপে পড়ে শয়তানি মাঝখানে পড়ে যায়। আমি সেটাই ব্যাখ্যা করছি। তো সেইভাবেই কিন্তু বিভিন্ন মূর্তি, বিভিন্ন ধরনের স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের ব্রিজের নাম ওই চামচা বদমাশগুলোর কারণে কিন্তু এগুলো বেশি হয়েছে। সুতরাং সেনাবাহিনীতে 16 বছরে যা হয়েছে, যাদেরকে স্বৈরাচারী শেখ হাসিনা ঘুষ খাইয়েছে তারা খেয়েছে। আমি 2-4 জনকে চিনি, জানি নাম ধরে, যারা খেতে চাইনি বলে বিপদে পড়েছে, প্রমোশন তো পাই নাই, উল্টা বাধ্যতামূলক অবসরে গেছে এবং পরবর্তীতে বউ বাচ্চা নিয়ে কষ্ট ছিল। এখন আপনি আমাকে বুকে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশে কয়টা লোক আছে যে তাকে 2-4-5 কোটি টাকা দিলে, ঘুষ দিলে যে কেউ জানবে না, চুপচাপ তাকে দেওয়া হচ্ছে, সেই টাকাটা না নিয়ে প্রত্যাখ্যান করে ঘরে চলে যাবে? বুকে হাত দিয়ে বলেন। শুনেন, এই জন্য একটা কথা আছে যে সততা বা অনেস্টির সংজ্ঞা হচ্ছে ল্যাক অফ অপরচুনিটি। সততার সংজ্ঞা হচ্ছে সুযোগের অভাব। আপনি যদি সুযোগ পান, তারপরে যদি আপনি অসৎ না হন, তাহলে আপনি বুক ফুলিয়ে বলতে পারেন আপনি একজন সৎ লোক। জীবনে সুযোগই পান নাই, আপনি সততার ডুগডুগি বাজালে তো হবে না। সুতরাং ঢালাওভাবে সেনাবাহিনীকে যেরকম সেনাবাহিনীর নামটা নিয়ে বদনাম করাটা অত্যন্ত অন্যায়। এই সেনাবাহিনীটা কিন্তু একটা জাতীয় সম্পদ, জনগণের সম্পদ। জনগণের ট্যাক্সের পয়সায় কিন্তু এই সেনাবাহিনী চলে। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণকে রক্ষা করার জন্য শত শত হাজার কোটি টাকা খরচ করে একটা প্রশিক্ষিত বাহিনী, তার মাঝখানে 2-4টা চরিত্রহীন বদমাস যদি অপকর্ম করে থাকে, তার জন্য সমগ্র সেনাবাহিনীকে দোষারোপ করা ভীষণ বড় অন্যায়। দ্বিতীয়ত, গতকালকেও আমার কানে এসেছেন, একজনকে দেখেছি যাকে আমি পছন্দ করি, কথাবার্তা পছন্দ হয়, কিন্তু তার মুখের থেকে এমন কিছু কথা শুনেছি যে আমার মনে কষ্ট লেগেছে, আমি অপছন্দ করেছি। অত্যন্ত আনপ্রফেশনাল। আমি এরকম একটা, যার নাম নেওয়াটাই উচিত না বা ওই প্রসঙ্গটাতে চাই না। আপনি একটা মানুষের সমালোচনা করেন, তাকে কুকুর বেড়াল বলে তো ডাকার কোনো মানে হয় না। এতে তো আপনার কথা শক্তিশালী হয়ে যায় না। আপনি একটা সেনা প্রধানকে পশু পাখির সাথে কুকুর বেড়াল বলে ডাকছেন, তাতে কি আপনার কথাটা শক্তিশালী হয়ে যায়? তা তো হয় না। আপনি যদি অসভ্য নোংরা গালিগালাজ না দিয়ে কুকুর বেড়াল না বলে, কারণ সেনা প্রধান যখন বলেন এটা কিন্তু একটা পদ, কিন্তু জেনারেল ওয়াকার হচ্ছে একটা ব্যক্তি। সেনা প্রধান যেই পদটাকে গালি দেওয়া হচ্ছে, একটা যেই প্রতিষ্ঠান আছে, এরকম একটা বড় প্রতিষ্ঠান বাংলাদেশের, সেই প্রতিষ্ঠানের একটা সবচেয়ে বড় পদটাকে আপনি গালি দিচ্ছেন। তার মানে অতীতে যারা সেনা প্রধান ছিল এবং ভবিষ্যতে যারা সেনা প্রধান হবে, সবার চেয়ারের প্রতি গালিটা দিলেন। আপনি প্রধানমন্ত্রীকে একটা প্রধানমন্ত্রী বলে একটা অশ্লীল গালি দিলেন, গালিটা গেলে কিন্তু অতীতের প্রধানমন্ত্রী বৌমুখ সুমুখ। আপনি বলতে পারেন স্বৈরাচারী শেখ হাসিনা, হাসিনার নাম ধরে গালিটা দেন। আপনি চুপুর নামটা ধরে গালি দেন। আপনি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি বলে গালি দিলে কিন্তু ওই রাষ্ট্রপতির পদটার উপরে যায়। তাই আমার মনে হয় আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করে যারাই বিভিন্ন মিডিয়াতে এসে, সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলেন, আপনাদেরও কিন্তু একটা বিশাল দায়িত্ব আছে, কারণ আপনাদের কথাগুলো কিন্তু জনগণ শোনে। এটা হচ্ছে প্রথম কথা। সুতরাং আশা করি আপনারা সবাই শালীনতার সাথে, ভদ্রতার সাথে কথা বলবেন। আমি গতকালকে টরন্টো শহরে, গতকালকে না পরশু দিন আমি টরন্টো শহরে, আমি প্রতিদিনই যাই, বাইরে থেকে বাসায় ইফতারি বানানো হয়, বাইরে থেকে আমি কিছু ইফতারি কিনে নিয়ে আসি, বিশেষ করে হালিম বা ইত্যাদি। আমি পরশু দিন গিয়েছিলাম টরন্টোর একটা রেস্টুরেন্টে,
সেখানে গিয়ে আমার একজন মুরব্বীর সাথে দেখা হলো। উনি আমাকে দেখেই উনি বললেন যে আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে, অন্যদের কথা শুনতে পারি না, কারণ বউ বাচ্চা নিয়ে কথা শুনি, এই পিনাকি তারপর উমুক সুমুক খুব আজে বাজে গালিগালাজ দিয়ে কথা বলে, বউ বাচ্চা সামনে নিয়ে তাদের কথা শোনা যায় না, আপনার কথা আমার শুনতে ভালো লাগে। তা আলহামদুলিল্লাহ, আমি যে নীতিতে বিশ্বাস করি সেটা শুনে ভালো লাগলো, এবং আরেকটু বেশি সচেতন হলাম যে মুখ দিয়ে যেন যদি হঠাৎ করে বাজে কথা বেরোয় সেটাও আমার সামলে বলতে হবে। এবং যারা সাংবাদিক আছেন, এবং বিশেষ করে আমি স্বৈরাচারীর বিরুদ্ধে, আমি সাংবাদিক কনক সরোয়ার, সাংবাদিক ইলিয়াস, আমরা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ শুরু করার পরে যারা যারাই বিভিন্ন ইউটিউবার, তথাকথিত ইউটিউবার হয়ে যোগ হয়েছেন, প্রথম কথা হচ্ছে আপনারা একটা সংবাদ শুনলেই, সকল সংবাদই কিন্তু ব্রেকিং নিউজ না, একটা ব্রেকিং নিউজে আপনি চলে আসলেন। আর বাংলাদেশের সব মানুষ তো, আমি ঢালাওভাবে কিছু বলতে চাই না, বাংলাদেশের যারা সাধারণ মানুষ গ্রামেগঞ্জে, তারা কিন্তু এত, যেমন কেউ কেউ খুব ইংরেজিতে চিৎকার করে কথা বলেন, মানুষ বুঝুক আর না বুঝুক, আমি কিন্তু সবসময় বাংলায় বলার চেষ্টা করি, এমনভাবে বলার চেষ্টা করি যেন সবাই বুঝতে পারেন। বাংলাদেশের মানুষ এত কষ্টের মাঝখানে 3 বেলা তো দূরের কথা, 2 বেলাও খেতে পারেন না, এরকম অনেক পরিবার আছে। আমার কাছে পরশুদিন একজন মেসেজ পাঠিয়েছে সাহায্য চেয়ে। আমি আল্লাহর রহমতে, আমি রমজান মাসে বলতে চাই না কোথায় কি করি, বা তারপরেও একজন মানুষ আমি, আমার তো আমার বিশাল কোনো ইয়ে নাই যে আমি সবাইকে বিতরণ করে বেড়াবো, তারপরে যতটুকু পারি করি আল্লাহর রহমতে। কিন্তু পরশুদিন একজন পাঠালো সাহায্য করতে হবে, এই করতে হবে, তারপরে বললো যে তার কিডনিটা বিক্রি করতে চায়। আমি কি তাকে সাহায্য করতে পারি নাকি তার কিডনিটা বিক্রি করার জন্য? এটা কিন্তু সামান্য একটা অংশ বলছি। বাংলাদেশের কত মানুষ কত কষ্টে আছে, যারা আমার কাছে পৌঁছাতে পর্যন্ত পারে না, তারা সারাদিন পেটটা খালি, কিন্তু বেলা শেষে যদি একটা সুসংবাদ, ভালো সংবাদ শুনতে পায়, দুঃসংবাদ না দেই, কিন্তু যদি একটা দুঃসংবাদকে হুঁশিয়ারি দিয়ে যদি বলি কার কি কর্তব্য দায়িত্ব বুঝিয়ে বলি, তাহতেও কিন্তু বাংলাদেশের মানুষ একটু মনে শান্তি পায়, একটু আশার আলো দেখে। আপনারা আল্লাহর হস্তে দয়া করে এই যে তথাকথিত ইউটিউবাররা কোথায় কোথায় মিথ্যা প্রচার করা, গুজব প্রচার করা, নিজেরা নিজেরা ঘরের ভিতরে বসে বানিয়ে তথ্য প্রচার করা, একটাবার চিন্তা করেন তো আপনাদের কথার উপরে বাংলাদেশের মানুষের মনে কতটুকু প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এটা কিন্তু বিশাল পাপ। আমি কিন্তু কনক স্যারের ভিডিওটা দেখে আমি পোস্ট দিয়েছি, আমি বলি নাই যেটা সত্যি, আমি বলেছি যে সেনাবাহিনী মূর্খতার পরিচয় দিবে, সেনাবাহিনীর আত্মহত্যা সামিল হবে এরকম একটা সিদ্ধান্ত নিলে, যদি নেয়। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছিল, এবং আমি কয়েকজন সেনা অফিসারকে পাঠিয়েছি যারা চাকরিতে আছেন, যে এটা আত্মহত্যা সামিল হবে, তার মানে কি তাদেরকে নিরুৎসাহিত করা জনগণের পক্ষে, দেশের পক্ষে। সেই জন্যই পোস্টটা দিয়েছিলাম। যখনই আমি নিশ্চিত হলাম এটা একটা ডাহা মিথ্যা কথা, এমন কোনো আলোচনাই হয় নাই, সাথে সাথেই আমি আবার জনগণকে জানিয়ে দিয়েছি যে আলহামদুলিল্লাহ এই রমজান মাসে, এই সবে কদরের রাত্রে যেন বাংলাদেশের মনে একটা আল্লাহ দয়া করে শান্তি দেন। কিন্তু আমাদের দায়িত্ব আছে, আমি আজকের ভিডিওতে বলেছি যে ভারতের সব হারিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং আভ্যন্তরীণ ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে ভারত চেষ্টা করছে বাংলাদেশে একটা জঙ্গি নাটক করার জন্য, একটা জঙ্গি উপস্থাপনা করার জন্য। তাই আপনাদেরকে সারা বাংলাদেশের চতুর্দিকে যেখানেই গণজমায়েত আছে, যেখানে মানুষ আছে বেশি, সেটা হোক মুসলমানের, সেটা হোক হিন্দুদের, যাদেরই হোক, আপনাদেরকে খুব সচেতন থাকতে হবে। কোনো অপরিচিত সন্দেহজনক মানুষ দেখলেই তাদেরকে ধরে ফেলতে হবে, ধরে আইনের হাতে হস্তান্তর করতে হবে। এবং আমি ছাত্রনেতাদের উদ্দেশ্যে বলছি, তোমাদেরকে আমি যেই দিন তোমরা এনসিপি করেছো, আমি কিন্তু একটা ভিডিও করে তোমাদের জন্য আমি নিবেদিত করেছিলাম, উৎসর্গ করেছিলাম, তোমাদেরকে উপদেশ দিয়ে, নির্দেশনা দিয়ে। দেখো, হাসিনার মতো একটা বদমহিলাও কিন্তু 16 বছর দেশ চালিয়েছে, তার কিন্তু সাংঘাতিক শক্তিশালী শয়তান কতগুলা উপদেষ্টা ছিল, গওহর রিজভী, তারপরে আরো কতগুলা ছিল না, মানে যেগুলো হচ্ছে কি বলে এটাকে, শিক্ষিত শয়তান যাদেরকে আমি বলি, বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছে, এই যে তৌফিক ইলাহি, গওহর রিজভী, তারপরে আরেকজন ছিল মারা গেছে ইস্টিমাম। স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু নিজেই একটা শয়তানের কৌটা, তার মাঝখানে সে কিন্তু একা চলতে পারবে না, সেই জন্য কিন্তু কিছু উপদেষ্টা রেখেছিল, শয়তান উপদেষ্টা রেখেছিল। তোমরা তো একটা ভালো উদ্দেশ্যে দল করেছো, তোমাদেরও তো কিছু উপদেষ্টার দরকার আছে। আমি বলছি না তোমাদের, আল্লাহর রহমতে আল্লাহ আমার জন্য যথেষ্ট, কিন্তু তোমাদেরকে সাহায্য করার জন্য, তোমাদেরকে উজ্জীবিত করার জন্য এত বছর ধরে কাজ করছে এই দেশের সাথে, জনগণের সাথে। যদি মনে হয় মাঝে মাঝে বড় ভাইদের যারা যোগ্য মনে করো তাদের কথাগুলো একটু শোনো। নিজেদেরকে যদি এই বয়সে এখনো কিছু দেখো নাই, নিজেদেরকে মনে করো সব বুঝো, তাহলে কিন্তু শুরুতেই ধরা খাবে, যেটা এখন হচ্ছে। তোমাদেরকে প্রথমেই উপদেশে বলেছিলাম যে তোমার নিজেদের যে চেইন অফ কমান্ডটা মেনটেন করবে, যারা উপরের লেভেলের নেতা আছে তাদের কথা তোমরা শুনো, শৃঙ্খলা বজায় রেখো। সিভিল অথবা মিলিটারি অথবা রাজনৈতিক সংস্থা হোক বা সংঘ হোক, শৃঙ্খলা হচ্ছে এই প্রতিটা সঙ্গের মাঝখানে একটা শক্তিশালী আঠা, যেই শৃঙ্খলা না থাকবে সেই সঙ্গ ধূলিসাৎ হয়ে যাবে, ভেঙে পড়বে।
এই এনসিপির বর্তমান যে অবস্থা দেখছি, শুরুতেই শৃঙ্খলার অভাব, এখনো সময় আছে, ভেঙে পড়েনি। এটা একটা বিরাট বড় ধাক্কা। এই ধাক্কা থেকে তোমরা শিক্ষা নাও এবং সেই শিক্ষা নিয়ে আগে বাড়ো। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে, হাসনাতকে ছোট করা যাবে না। সে একটা অল্প বয়সের যুবক। সব মানুষের মন কিন্তু একরকম কাজ করে না। আমাদের যখন মিলিটারিতে নেওয়া হয় তখন কিন্তু প্রশিক্ষণ দিয়ে দিয়ে শক্ত করা হয়, তারপরে অনেকেই শক্ত হতে পারে না, তারও কিন্তু বেশি দিন টেকে থাকতে পারে না। সুতরাং কারণ মন নরম, সহজ সরল সৎ, সরাসরি বলে দিয়েছে, এবং কিভাবে বলেছে হুবহু কথাটা হয়তো সেভাবে বলতে পারেনি। আবার সার্জিস অনেকটা ডিপ্লোম্যাটিক্যালি কথাটাকে সে আবার কারেক্ট করার চেষ্টা করেছে। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আমি সেটা নিয়ে বসে থাকতে চাই না। আমাদের দেশে অনেক বড় বড় সমস্যা আছে, এটা নিয়ে বসে থেকে সময় নষ্ট করার সময় নেই। তবে দেশে এবং বিদেশে বসে যারা গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছেন, সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে বা জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দিয়ে যেই ভয়ঙ্কর খেলা খেলে যাচ্ছেন, আমি তাদের মাঝখানে দুই একজনকে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ চেনে না, কিন্তু আমি হারে হারে চিনি। এখনো সময় আছে, ভালো হয়ে যান। দেশে যদি গৃহযুদ্ধ লাগাতে চান, তার মানে হচ্ছে আপনি ভারতের লোক, যেটা সন্দেহ ছিল সেটাই প্রমাণ করছেন। দয়া করে দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা না করে দেশের শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন। সেই শান্তি প্রতিষ্ঠা বহুভাবে করা যায়। প্রথমে হচ্ছে বিএনপির সেই বদ ভারতীয় নেতাগুলাকে সাইজের উপর রাখেন, ভালো কথা। যেমন বিএনপির দোষ নাই, যেটা বলেছি সেনাবাহিনী না, বিএনপি একটা দেশপ্রেমিক দল, কিন্তু বিএনপির কিছু নেতা খারাপ। আওয়ামী লীগের কথা বলতে গেলে আওয়ামী লীগ আগাগোড়া পুরোটাই পচে গেছে, নষ্ট হয়ে গেছে, নেতা কর্মী সব। সুতরাং আওয়ামী লীগের আর ভবিষ্যৎ কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে আজকে হোক কালকে হোক একটা জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করতেই হবে। আচ্ছা, আমি আশা করি যথেষ্ট বলেছি, আমি বেশি সময় নিতে চাই না। আপনাদের এখন যাদের কেউ প্রশ্ন করতে চান, আমি জানি না, দেখতে হবে কেউ যদি অংশগ্রহণ করতে চান কিভাবে করে, আমি সেগুলো করিনি আগে। যদি কেউ প্রশ্ন করতে চান, আমি দেখে হয়তোবা আমি প্রশ্ন নিতে পারি। আমি দেখছি আওয়ামী লীগের কিছু লোক গালিগালাজও করছে, ওকে কোনো অসুবিধা নেই, আই ডোন্ট কেয়ার। বসনিয়াতে কয়েকবার হয়তো আমার সৈনিক অফিসাররা মনে করেছিল আমি হয়তো গুলি খেয়ে মারাই গেছি, কিন্তু আল্লাহ আমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। আল্লাহ আমাকে দয়া করে পার্বত্য চট্টগ্রাম থেকে শান্তি বাহিনীর কাছ থেকে আল্লাহ দয়া করে বাঁচিয়ে নিয়ে এসেছেন। যখন আমার মৌত রেখেছে তখনই আমার মৃত্যু হবে, তার 1 সেকেন্ড আগে মারার কারো ক্ষমতা নেই। তাজ হাশমি স্যারের সাথে কাজ করবেন কি প্লিজ? আচ্ছা, ওনাকে একটু জিজ্ঞেস করেন তো, তাজ হাশমির পরিচয়টা মানুষ চিনল কিভাবে ওনাকে? আমাকে একদিন সাংবাদিক কনক সরোয়ার ওনার 3য় 4র্থ বা 5ম ভিডিওতে আমাকে নিয়ে এসেছিলেন। আমি বলছি 2020-এর কথা, 2020-এর শেষের দিকের কথা। তখন আমি রাত বেজে গেছে 8:30 9টা এরকম। তখন আমি কনক ভাইকে বললাম, কনক ভাই, আমি একজন ব্যক্তিকে চিনি যিনি বহু বছর ধরে আমার ফেসবুকে আছেন, মাঝে মাঝে একটু উল্টাপাল্টা পোস্ট দেন, হাসিনাকে বেগম জিয়াকে গালিগালাজ করে। আমি একটু অবাক হই, ডক্টর নামের আগে ডক্টর, এমন গালিগালাজ কেন দেন? ওনার মতো একটা শিক্ষিত লোকের অশ্লীল গালিগালাজ করা ঠিক না, বাট লোকটা কিন্তু যুক্তরাষ্ট্র এবং কানাডায় অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সিনিয়র জেনারেলের শিক্ষক ছিলেন। ওনাকে কি আমরা নিয়ে আসতে পারি আমাদের অনুষ্ঠানে? কনক ভাই বললেন ঠিক আছে, নিয়ে আসেন। ওনার সাথে আমি সাথে সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করে ডক্টর তাজ হাশমির সাথে এই রমজান মাসে, মিথ্যা কথা আমি এমনিও বলবো না, বাট মিথ্যা কথাগুলো বুঝুন নাই, কনক স্যার আর ভাইও সাক্ষী আছেন। তো আমি ওনাকে বললাম, উনি যাই হোক, উনি কথা দিয়েছিলেন 10টা 10:30টার মধ্যে আসবেন। আমরা 12টা পর্যন্ত অপেক্ষায়, ওনার কোনো খবর নেই। তারপর আমরা ফোন করেই যাচ্ছি 10টা 12টার দিকে। আমি সাধারণত কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলি না, আমি একটা ঘটনা বলছি এখানে, বাকি বিচারের দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। যে আমি কেন সবার সাথে যোগাযোগ কমিয়ে দিয়ে আমি একাই ভিডিও করি, কারণ আমি একা করব, আমার 10 জন মানুষ যদি আমার কথা শোনে তাও ভালো, কিন্তু আমি 1 লক্ষ মূর্খের সাথে আমার কথা শোনার দরকার নাই। আমি মিথ্যুকদের সাথে, মুনাফাকদের সাথে বসে আমি ভিডিও করতে চাই না। তো আমি উনি পরিবার নিয়ে টোবারমরিতে, কানাডা, একটা 4 ঘন্টার ড্রাইভ টরন্টো থেকে, উনি ওখানে বেড়াতে গেছেন বউ বাচ্চা নিয়ে, অথচ উনি বলার প্রয়োজন মনে করেন নাই। যাই হোক, আমরা 12টা পর্যন্ত অপেক্ষা করলাম। কনক ভাই এসে উনি আসার পরে আমরা ভিডিও রেকর্ডিং করা শেষ হলো, প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেল। এখন কনক ভাই বসে সারা রাত জেগে ওইটাকে আবার এডিটিং করবেন। যখন ভিডিও হয়ে গেল তখন ডক্টর তাজ হাশমি বললেন, না ভাই, আমার খুব ভয় লাগছে, আপনি আমাকে বাদ দেন। আমি বললাম, এই না বললেন বাংলাদেশে আপনার কেউ থাকে না, তাহলে আপনার ভয় কিসের? আমার তো ভাই বোন সমস্ত, আমার 14 গোষ্ঠী আত্মীয় স্বজন সব বাংলাদেশে, আমি তো ভয় পাচ্ছি না, আপনি কেন ভয় পাচ্ছেন? যাই হোক, ওনাকে বুঝিয়ে রাজি করালাম। ভিডিও হলো, সারা বাংলাদেশের মানুষ আল্লাহর রহমতে আমার কারণে ডক্টর তাজ হাশমিকে চিনলেন। যে একজন তাজ হাশমি নামে একজন লোক আছেন, ওনার নলেজ আছে অনেক বেশি, বাট উনি খেয়ে হারিয়ে ফেলেন। এবং এরপরে বিভিন্ন কারণে আমি 2020 সালে
সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর বেশ কিছু অফিসার নিয়ে একটা টিম গঠন করেছিলাম, চাকরিরত অফিসারদেরকে নিয়ে। তখন জেনারেল আজিজ সেনাপ্রধান ছিলেন। যদি আমার কথা শুনতে বিরক্ত লাগে, আপনারা কি বলতে পারেন, বন্ধ করে দিতে পারি এখনই, বাট যেই কথাগুলো কখনোই লাইভে বলা হয় না সেগুলো বলছি। যদি শুনতে চান বলতে পারি, আদারওয়াইজ এখনই বন্ধ করে দিতে পারি। তো আমি আমি ওনাকে বললাম, উনি আমাকে টেলিফোন করতেন দিনে 2 বার 3 বার 4 বার, ডক্টর তাহের হাশমি কোনো খবর আছে? তা আমি ওনাকে যেই খবর দিতাম, তো ওই মাঝখানে কি যেন ওই নামটা, এই চ্যানেলটার নামটা নাগরিক টিভি হলো, ওরা নতুন করলো, আমাকে প্রায় অনেক দিন ধরে রিকোয়েস্ট করলো নাগরিক টিভিতে যাওয়ার জন্য। ওরা নতুন চ্যানেল, কেউ যায়নি এখনো, তো আমি তাদেরকে সময় দিতে পারিনি, আমি যাইনি। তো এর মাঝখানে তাজ হাশমি চলে গেলেন ওই চ্যানেলে। তো উনি আমাকে প্রতিদিন 2 বার 3 বার ফোন করতেন, বলতেন কোনো খবর আছে? তো আমি যেই খবর দিতাম এই খবরটা গিয়ে আবার নাগরিক টিভিতে বলতেন। উনি আমাকে মাঝে মাঝে হতাশ হয়ে আমাকে ফোন করে বলতেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তো আমি তো সবসময়, যারা আমাকে চেনে শুনে, আমি সবসময় আশার কথা বলি, আমি আশা হয় না। তো ওই যে বললাম, সেনাবাহিনীর অনেকগুলা জেনারেল নিয়ে, চাকরিরত জেনারেলদেরকে নিয়ে জেনারেল আজিজের সময় আমি একটা টিম করে কাজ করতাম, কিভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে ফালানো যায়। যারা 2020 সালের নভেম্বর ডিসেম্বরের কথা মনে আছে, যারা আমার ভিডিও শুনতেন, শেখ হাসিনার চেহারা কিন্তু কালো হয়ে গিয়েছিল। সে গণভবনে ঘুমাতে পারতো না, এক এক রাত্রে এক এক জায়গায় ঘুমাতো ভয়ে, কখন তাকে সেনাবাহিনী মেরে দেয়। তখন কিন্তু পিনাকি বা কেউ ছিল না, আমি একা ছিলাম তখন মিডিয়াতে। এখন আমাকে বাঙালি যেটা যেভাবে ভুলে যায় মানুষকে, সেভাবে বেশিরভাগ মানুষ ভুলে গেছে। এখন অনেকেই মনে করে আমাকে নতুন দেখছে। যাই হোক, তো আমি তাজ হাশমিকে বললাম, একটা সুসংবাদ দিচ্ছি, কিন্তু ওয়াদা করেন কাউকে বলবেন না। উনি বলল ঠিক আছে। আমি বললাম, সেনাবাহিনীর ভিতরে এই একটা কাজ হয়েছে, বাইরে এরকম একটা কাজ হবে, সেই কাজের পরে এরকম একটা কাজ হবে, ইনশাল্লাহ সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে। উনি করলেন কি, নাগরিক টিভিতে গিয়ে, এই ওয়াদা করে ওনাকে কথাটা না বলতে বললাম, নাগরিক টিভিতে গিয়ে পাবলিকের সামনে কথাটা বলে দিলেন। আমি এতটাই হতাশ, এতটাই কষ্ট পেলাম যে কাকে বিশ্বাস করব। এরপরে থেকে আমি এদের সাথে কথাবার্তা, এদের সাথে যোগাযোগ সব বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, মূল কথা হচ্ছে, অনেকেই বলেন আপনি অমুকের সাথে করেন না কেন, সমুখের সাথে কত বলেন না কেন। আমি আর নাম নিয়ে বললাম না। তখন আর একটা কথা বলি, যখন আপনাদের পরিচিত 2 জন মানুষ খুব পছন্দ করেন, আমি ওনাদের সাথে মাত্র ভিডিও শেষ করেছি, ওনারা 2 জনই আমাকে ধরে বসলেন, দেলোয়ার ভাই আপনাকে তো একটা প্ল্যাটফর্ম নিয়ে থাকতে হবে। আমি বললাম প্ল্যাটফর্ম মানেটা কি? বললেন এই ধরেন, হয় আওয়ামী লীগ নয় বিএনপি। আমি তারেক রহমানের সমালোচনা করেছিলাম, এই জন্য ওনাদের কষ্ট লেগেছে, ওনারা 2 জনই আমাকে ধরে বসেছেন। এখন কিন্তু ওনারাই তারেক রহমানকে বা বিএনপিকে ঝাড়েন সকাল বিকাল। তখন আমি কিন্তু তখন থেকে এত বছরে কোনোদিন আমার নীতি বদলাই নাই, সেই নীতিতেই আছি। কিন্তু ওনারা নীতি আজকে বদলান, আবার কালকে বদলান। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে কারোর সমালোচনা করতে চাই না। অনেকেই জিজ্ঞেস করছেন পিনাকি সম্পর্কে বলতে হলে একটা ঘটনা দিয়ে বলতে হয়। একদিন শহীদ জিয়াউর রহমান, ওই আমলে তো প্রেসিডেন্টরা, প্রধানমন্ত্রীরা নিজেরা গাড়ি ড্রাইভ করতো পাশে বিশ্বস্ত লোক নিয়ে। এখন তো সবাই রাজা বাদশা হয়ে গেছে, সবাইকে চাকর বাকর মনে করে। তো একসময় শহীদ জিয়াউর রহমান নিজে ওই পুরোনো আমলের আর্মি জিপগুলা চালাচ্ছিলেন। ওনার পাশে সামনের সিটে বসা ওনার সামরিক সচিব তদানীন্তন মরহুম মেজর জেনারেল সাদিকুর রহমান চৌধুরী। তো উনি একটা শহীদ জিয়াউর রহমান পাবলিক মিটিংয়ে যাচ্ছিলেন। তো জেনারেল সাদিকুর রহমান চৌধুরী ওনাকে জিজ্ঞেস করলেন যে স্যার, ওনাদের মাঝখানে ইংরেজিতে কথা হচ্ছিলেন, বাংলায় বলছি, স্যার আপনি তো পাবলিক মিটিংয়ে যাচ্ছেন, আপনি কি শেখ মুজিব সম্পর্কে কিছু বলবেন? শহীদ জিয়া রহমান, আমার তো গোফ নেই, শহীদ জিয়া রহমানের গোফটা খুব সুন্দর, একটা ম্যানলি পুরুষের মতো গোফ। তো সেই গোফের নিচে থেকে মুচকি হেসে, খুব বিজ্ঞের মতো মুচকি হেসে উত্তর দিয়েছিলেন, সাদেক, শেখ মুজিবকে ইতিহাস তার জায়গায় বসাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত বিজ্ঞ লোক। উনি তখনই বুঝতে পেরেছিলেন যে 2024 সালে শেখ হাসিনার 14 গোষ্ঠী 2 মেয়ে এবং তার নাতিপুতি শেখ মুজিবকে ইতিহাসের নর্দমায় ফেলে দিবে, এবং শেখ মুজিব কিন্তু ইতিহাসের নর্দমায়। একইভাবে বলছি, ইতিহাসে যাদের সম্পর্কে প্রশ্ন করছেন তাদেরকেও ইতিহাসের সঠিক স্থানে একদিন খুঁজে। সুপ্রদর্শক, সেনাবাহিনীর সাবেক মেজর দেলোয়ারের এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।